সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবর নিয়ে আজকেও কিছু স্টক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করতে আসলাম। তো আজকে স্পেশালি গতকালকে জেড ক্যাটাগরির কিছু স্টক নিয়ে আলোচনা করেছিলাম, যে জেড ক্যাটাগরির নতুন জেড ক্যাটাগরির যে 27টি স্টককে নতুন করে জেড ক্যাটাগরিতে পাঠানো হলো। তো গতকালকে 27টি থেকে 10টি স্টক নিয়ে ডিসকাশন করতে পেরেছিলাম, সময় স্বল্পতার কারণে সবগুলো করতে পারিনি। তো আজকে 60টি স্টক নিয়ে ডিসকাশন করব। তো এই স্টকটি নিয়ে আমি ডিসকাশন করার পূর্বে আমি আবারও বলে রাখি, এই ডিসকাশন করার পূর্বে আমি বলতে যাচ্ছি যে এই স্টকগুলো কিন্তু অ্যাকচুয়ালি হঠাৎ করে কিন্তু আসে, যার কারণে কিন্তু সারপ্রাইজিং হয়ে যাচ্ছে। তো আরেকটা ইম্পর্টেন্ট মেসেজ হচ্ছে, স্টকগুলো কিন্তু অলরেডি কিন্তু কারেকশন মোডেই ছিল। তো আপনি যদি লক্ষ্য করেন বা যদি খেয়াল করেন আপনারা, যে গত মার্চে যে একটা জেড ক্যাটাগরিতে যে কিছু স্টকে পাঠানো হয়েছিল, এটা আমার মনে নেই। তো ওইখানে কিন্তু অনেকগুলো স্টক কিন্তু আপট্রেন্ড থাকা অবস্থায় কিন্তু জেড ক্যাটাগরি দেওয়ার পর কিন্তু অনেক সিগনিফিকেন্ট কিন্তু প্রাইস কিন্তু অ্যাকশন এবং এটা প্রাইস নিচে চলে আসে। আর এবারের কিন্তু একটা মেসেজ হচ্ছে যে প্রত্যেকটি স্টকে আমি দেখছি এটা কিন্তু ম্যাক্সিমাম ডাউন ট্রেন্ড, ম্যাক্সিমাম কিছু বাদ আছে, ডাউন অর্থাৎ কারেকশন মোডে কিন্তু ছিল, যার ফলে কিন্তু খুব বেশি একটা মানে নিচে যাওয়ার বা খুব বেশি একটা চেঞ্জ একটা আসছে, বাট ওই ধরনের কিন্তু চেঞ্জটা আসছে, যেহেতু সে অলরেডি কারেকশন ফেজে আছে, হয়তো কিছুদিন পর এমনিতে সে একটা আপ ট্রেন্ডে যাবে। তো সেই ক্ষেত্রে স্টকগুলো কিন্তু কিছুদিনের মাঝে হয়তো একটা আপ ট্রেন্ড নিয়ে আবার নতুন করে একটা যাত্রা শুরু করতে হবে। তবে এই জেট কাটের কিছু সমস্যা হচ্ছে যে আসলে বাই এবং সেলের ক্ষেত্রে একটু রেস্ট্রিকশন থাকে, যে ইচ্ছা করলে আপনি অন্যান্য যে এ বি ক্যাটাগরির মতো কিন্তু একদিন পরে কিন্তু সেল করতে পারতেছেন না, এখানে 2 দিন বেশি লাগবে। তো বায়ের ক্ষেত্রেও ক্যাশ করতে হয়, এটা কিন্তু ক্রেডিটে কেনা যায় না। তো এই যাই হোক, এনিগো আপনি জানেন। তো আলোচনার শুরুতেই আমি আপনাদের রিকোয়েস্ট করবো আমার বিডি স্টক চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য। আর পাশাপাশি আমার এই আলোচনাটা টোটালটাই হচ্ছে ব্যক্তিগত আলোচনা, আমি এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো আশা করি আপনি আপনার নিজ বুদ্ধিমত্তায় বিনিয়োগ করে আপনি আপনার প্রফিটটা টেক করবেন। তো এক্ষেত্রে আমি দুটি কথা বলবো, একটা হচ্ছে যে সাপোর্ট পয়েন্টটা নিয়ে কথা বলবো, আর একটা হচ্ছে আপনি কিভাবে রিকভারি করবেন। জেড ক্যাটাগরিতে অনেকেই বিভিন্ন টেনশনে থাকতে পারেন যে আসলে কিভাবে এত টাকা লস হয়ে গেলে রিকভারি কিভাবে করবেন। আর একটা মেসেজ হচ্ছে যে আপনি ডাউন ট্রেন্ডে কিন্তু যদি সেল করেন, তাহলে কিন্তু আপনি সেল করে কিন্তু আপনি অন্য যদি কোনো স্টকে যান, ওইখানে কিন্তু একই ধরনের সমস্যা পড়বে। তো ডাউন ট্রেন্ডে সেল না করে একটু ওয়েট করতে হবে, যখনই আপনি সাপোর্ট পয়েন্টে আসবে তখন সাপোর্ট পয়েন্ট থেকে কিন্তু সেটা বাউন্স ব্যাক দিবে, দেওয়ার পরে এই যে সাপোর্ট, যদি সাপোজ এই লেভেলের একটা সাপোর্ট, এই সাপোর্ট লেভেল থেকে যখন সে আপ ট্রেন্ড করে যখন এই যে রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে যখন সে ডাউন ট্রেন্ডে চলে আসে ঠিক এই লেভেল থেকে, তখনই কিন্তু আপনি এই লেভেলটা যদি সেল করার পরে যে টোটাল যে অ্যামাউন্টটা থাকবে, এই অ্যামাউন্টটা কি দিয়ে কিন্তু আপনি আবার যখন কারেকশন ফেজ থেকে সে শেষ করে যখন এই লেভেলে এসে যখন আবার যখন দেখবেন সিগন্যাল দিচ্ছে যে সে একটা আপ ট্রেন্ডে যাচ্ছে, তখন যদি আপনি এই লেভেলে বাই করেন, তাহলে কিন্তু আপনার টোটাল যে শেয়ারের সঙ্গে কিন্তু ওই বিক্রিকৃত যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা যদি এই লেভেলে যদি কেন, তাহলে কিন্তু আপনার টোটাল শেয়ারের সংখ্যাটা বেড়ে যাবে। আপনি যদি একটা অপটিমাম লেভেলে গিয়ে সেল দিতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার কিন্তু প্রফিট চলে আসবে। তো এইভাবে করে যে আবার সেম এখানে আবার সেল দিলে যখন আপনার টোটাল অ্যামাউন্টটা নিয়ে আবার এই সাপোজ এইটা একটা সাপোর্ট লেভেল, এই লেভেল থেকে যখন আপ ট্রেন্ড নেবে, তখন আপনি আপ ট্রেন্ড লেভেলে যদি আপনি যদি বাই করেন, তাহলে কিন্তু এই লেভেলে যখন সাপোজ যে কোনো একটা লেভেল ধরলাম যে এই লেভেলটাতে আসলো 13 টাকা লেভেলে আসলো, 13 টাকা আসার পরে যদি সেল করে দিন, তাহলে কিন্তু আপনি 2-3টা ফেজ যদি আপনি এইভাবে ফলো করেন, তাহলে কিন্তু আপনি আপনার লস থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। তো এনিহাও, তো আপনি জিএসপি ফাইন্যান্স অনেকে রিকোয়েস্ট করেছিলেন, আমি অনেকগুলো নিয়ে কথা বলবো। তার মধ্যে আমরা দেখবো আরএসএটা প্রথমে দেখবো। আরএসএটা কিন্তু যথেষ্ট ডাউনফল এবং তার নিকটতম বর্তমানে তার আরএসএটা হচ্ছে 31.81, এবং তার রিসেন্টলি যে তার সাপোর্ট নিয়েছিল সেটা হচ্ছে 25.3, মানে 25 আশপাশে কিন্তু সে একটা সাপোর্ট নিয়ে কিন্তু এর আগে আপট্রেন্ড নিয়েছিল। এটা যে 11 জুন 2024, আর একটা হচ্ছে কত 25 এপ্রিল 2024, অর্থাৎ তার নিকটতম যে সবচেয়ে কাছাকাছি যে লেভেলটাতে সে আপট্রেন্ড নিয়েছিল সেটা হচ্ছে 24 আর 25-এর কাছাকাছি লেভেল থেকে সে কিন্তু আপট্রেন্ড নিয়েছিল। তো আমরা ধরে নিতে বর্তমানে 31 বা 31.81, তো আর সেখানে হচ্ছে 25, অর্থাৎ কাছাকাছি চলে আসছে। তার মানে খুব শীঘ্রই কিন্তু এটা আপট্রেন্ডের একটা প্ল্যান করবে, অথবা এই যদি এটা সাপোর্ট ভেঙে ফেলে, তাহলে কিন্তু আরেকটা সাপোর্ট সে নিয়েছিল, এটা হচ্ছে আপনার মে মাসে 24 সালে, এটা হচ্ছে 19.3, এই লেভেল থেকেও কিন্তু তার সম্ভাবনা আছে। অর্থাৎ
31 থেকে এখানে সম্ভাবনা হচ্ছে 25, আর একটা হচ্ছে এখানে আমরা ধরে নেব যে এটা হচ্ছে 19 আর হচ্ছে 25, এই লেভেলের মধ্যে কিন্তু সে একটা সাপোর্ট পেয়ে কিন্তু ইতিপূর্বে কিন্তু সে আপট্রেন্ড নিয়েছিল। তো এটা ছিল RSI টা নিয়ে। তো কিছুটা কারেকশন হলে এখানে সাপোর্ট পাবে। মোরওভার আমরা যদি MACD হিস্টোগ্রাম বারটা দেখি, এটা কিন্তু ট্রাই করেছিল বাট কিন্তু এটা সাফিসিয়েন্ট ভলিউম মানে জাস্ট বায়ার না থাকার কারণে কিন্তু স্টকটা কিন্তু আবারও কিন্তু ডাউন ট্রেন্ডে চলে, অর্থাৎ সে কিন্তু ডাউন ট্রেন্ড চলতেছে সেই অগাস্ট মাসের 25 তারিখ থেকে, সেপ্টেম্বর পুরোটাই গেল, তারপরে কিন্তু সে কিন্তু কন্টিনিউ ডাউনফলে চলে আসছে। তো সেক্ষেত্রে যেহেতু সে ডাউন ট্রেন্ডে আছে, তার মানে তো সে তো কারেকশন ফেজে আছে। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে তার হয়তো আগামী এক সপ্তাহের মাঝে আমার মনে হচ্ছে যে সে একটা ডাউন ট্রেন্ডটা কারেকশনটা শেষ করে হয়তো আপ ট্রেন্ডের একটা প্ল্যান করতে পারে। এখন আমরা দেখবো MACD হিস্টোগ্রামটা, এখন দেখবো হচ্ছে আমরা ক্যান্ডেল প্যাটার্ন। তো ক্যান্ডেল প্যাটার্নে আমরা যদি ফলো করি তাহলে আমরা দেখবো যে তার বর্তমান তার যে সাপোর্ট পয়েন্ট যেটা পাওয়া যাচ্ছে এখানে 8 টাকা 60 পয়সা, অর্থাৎ এটাই তার হচ্ছে লাস্ট, অর্থাৎ এই লেভেলের নিচে কিন্তু আর তার সাপোর্ট পয়েন্ট আপাতত দেখা যাচ্ছে না। তো 8 টাকা 60 পয়সা বা এই যে আরেকটা লেভেল আছে লাস্ট ছিল কত, আপনার হচ্ছে 8 টাকা 40, 8 টাকা 40, 8 টাকা 60, এই লেভেল থেকে কিন্তু তার সর্বশেষ সাপোর্ট পয়েন্ট যদি এই লেভেলটা ভেঙে ফেলে তাহলে কিন্তু নতুন করে মার্কেট ডিসিশন নেবে আসলে তার কোথায় যে তার সাপোর্টটা সে খুঁজে পাবে। আপাতত দৃষ্টিতে 8 টাকা 40 বা 8 টাকা 60 এই লেভেল থেকে সে একটা সাপোর্ট নিয়ে হয়তো আপ ট্রেন্ড মুখী হওয়ার একটা প্ল্যান করবে। আর এই যে আনইউজুয়াল ভলিউমকে বা এই যে গ্যাপ দিয়ে দিয়ে যে আপ ট্রেন্ড হয়েছিল কিন্তু এটা ফিল আপ করে অলরেডি চলে আসছে এখানে গতকালকে যে তার হল্ট রেট ছিল। ওকে, তো এনিওয়ে, তো এই হচ্ছে আমরা সর্বনিম্ন যে আমরা ধরো 8 টাকা 40 পর্যন্ত তার সর্বশেষ, আর 8 টাকা 60 এর মাঝে কিন্তু সাপোর্ট নিয়ে আপ ট্রেন্ড হওয়ার একটা প্ল্যান করতে পারে। নেক্সট স্টকটি হচ্ছে ওয়েস্ট মেরিন শিপইয়ার্ড নিয়ে অনেকে জানতে চাচ্ছিলেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে এখানে RSIটা যদি আমরা একটু সাপোর্টটা দেখি, তার সর্বশেষ কোথা থেকে সাপোর্টটা পেয়েছিল, এই লেভেল থেকে অলরেডি এই লেভেল ছাড়িয়ে আসছে, এখন কিন্তু আরো ডাউনফলে চলে, অর্থাৎ বর্তমানে যে লেভেলে আছে এই লেভেল থেকে কিন্তু সেই ইতিপূর্বে কিন্তু একটা আপফর্ম নিয়েছিল হচ্ছে 2021 সালের 26 অক্টোবর লেভেল, এই লেভেলটা থেকে, অর্থাৎ কাছাকাছি 18 টাকা 18.28 পয়েন্ট, আর বর্তমান 19.14, তো কাছাকাছি। তো আমার মনে হচ্ছে এই সাপোর্টটা যদি সে ভেঙে ফেলে তাহলে তার জন্য পরবর্তী সাপোর্ট থাকতে পারে এই লেভেলটাতে 17.50 আর হচ্ছে 13.81, আর লাস্ট হচ্ছে গিয়ে 11.09, অর্থাৎ লাস্ট হচ্ছে 11.09 আর না হলে 14 পয়েন্ট বা 15 13.2 লেভেলে, আর হচ্ছে 17.5, এই তিনটা কিন্তু তার জন্য এখন অপশন আছে। তো ডাউন ট্রেন্ড হলে সাপোর্ট পাবে। আর পাশাপাশি আমরা যে MACD হিস্টোগ্রাম পার্টটা একটু ফোকাস করি তাহলে দেখতে পাবো এখানে, তো এখানেও কিন্তু সিগনিফিকেন্ট আপনি দেখেন এটা কিন্তু অলরেডি ডাউন ট্রেন্ড শুরু হয়েছে 19 আগস্ট থেকে, কিন্তু কন্টিনিউ ডাউন ট্রেন্ডে আছে, আগস্ট সেপ্টেম্বর কন্টিনিউ, তার মানে সে কিন্তু এখন কিন্তু আপ ট্রেন্ডের একটা প্ল্যান আছে, অতএব সে হয়তো আগামী 3-4 দিনের মাঝে কিন্তু অলরেডি কিন্তু সে 4টা কিন্তু রেড সিগন্যাল দিয়ে কিন্তু ডাউন ফর্ম কন্টিনিউ করতেছে। তো আমার মনে হচ্ছে সে হয়তো খুব শীঘ্রই এখান থেকে আপ ট্রেন্ডের একটা প্ল্যান করবে। আর এক্ষেত্রে আমরা যদি তার সাপোর্ট লাইন দেখি যে কোথা থেকে আসলে এই স্টকটির তার সর্বনিম্ন যে সাপোর্টটা ছিল এটা কিন্তু সে ভেঙে ফেলছে, এটা এই লেভেলে 8 টাকা 30 পয়সা, এটা কিন্তু এর আগে ভেঙে ফেলছে। তো বর্তমানে তার যে লেভেলটা 7 টাকা 80 পয়সা, এই লেভেলটাতে কিন্তু তারা নতুন করে একটা সাপোর্ট খোঁজার চেষ্টা করতে হবে। মার্কেটে ডিসিশন নিবে আসলে এটা কোথায় গিয়ে সাপোর্টটা পায়, সেই জন্য আমাদেরকে কিছুদিন ওয়েট করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। সে মার্কেট অটোমেটিক কিন্তু একটা বাউন্স ব্যাক দিবে, কারণ অলরেডি সে কিন্তু তার যে সর্বনিম্ন যে সাপোর্ট এটা কিন্তু ভেঙে ফেলছে। সেই জন্য আমরা এখানে আবার একটু খেয়াল করব যে এই জায়গায় যে তার কাছাকাছি যে তার একটা সাপোর্টটা আছে RSIটা আমরা দেখবো এখানে, সেটা হচ্ছে এই লেভেল, অর্থাৎ এখানে হচ্ছে 18 পয়েন্টে, অথবা এখানে হচ্ছে 17, আর লাস্ট হচ্ছে এখানে আমরা 14, এই 14 থেকে 17 এই লেভেলটাতে আমার মনে হচ্ছে যে সে একটা আপ ট্রেন্ড নিবে। এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু যে রেড সিগন্যাল তিনটে কয়টা 4টা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। আমার মনে হয় খুব শীঘ্রই সে হয়তো আগামী 2-3 দিনের মাঝে কিন্তু সে একটা তার নির্ধারিত যে কারেকশনটা শেষ হয়ে আপ ট্রেন্ডে যাওয়ার একটা প্ল্যান করবে। তো এই ছিল হচ্ছে ওয়েস্টার্ন মেরিন নিয়ে। তারপর হচ্ছে আমরা চলে আসবো বিডি থাইয়ের ক্ষেত্রে যদি আমরা একটু দেখি RSIটার দিকে তাকাই, তো রিসেন্ট যে সাপোর্টটা নিয়েছিল হচ্ছে RSI এই পয়েন্ট থেকে 26.51 26.57, আচ্ছা এই লেভেল থেকে নিয়েছে। বর্তমানে সে রান করছে 30তে, অর্থাৎ খুব কাছাকাছি কিন্তু চলে আসছে। যদি সাপোর্টটাও ভেঙে ফেলে তাহলে কিন্তু তার জন্য নেক্সট সাপোর্ট হচ্ছে 23.8, অর্থাৎ
26 এবং 23 এই লেভেল থেকে কিন্তু তার একটা সাপোর্ট জোন রয়েছে, এখান থেকে তো সাপোর্টটা পেয়ে সে আবার আপ ট্রেন্ড নিবে। আর অলরেডি কিন্তু সে ডাউন ট্রেন্ড যাওয়া শুরু করছে। ডাউন ট্রেন্ড যদি আসে অ্যাটলিস্ট তো 7 ডেজ তাকে মুভ করতে হয় সব মিলিয়ে। তো সেক্ষেত্রে আমাদের ধারণা থাকবে যে আমরা যে লাস্ট যে সাপোর্টটা দেখলাম RS এর ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এই লেভেল থেকে শেষে আপ ট্রেন্ড নিতে পারে, সেটা হচ্ছে 23 পয়েন্ট আসার পরে আপ ট্রেন্ড নিতে পারে। এবার দেখবো আমরা হচ্ছে ক্যান্ডেল প্যাটার্ন যদি আমরা দেখি, তো সাপোর্ট পয়েন্ট যদি আমরা একটু খেয়াল করি তাহলে কোথায় সাপোর্টটা তার আছে। বর্তমানে সে কিন্তু মুভ করতেছে 12 টাকায়, তো তারপর কিন্তু তার একটা ভালো সাপোর্ট রয়েছে। আমরা এই জায়গায় যে একটু ফলো করি, কোথায় রাখলাম এটা, এই যে এখানে যদি আমরা একটা তাকাই এই জায়গাটায় দেখবো যে এখানে 10 টাকা 50 পয়সা তার একটা সাপোর্ট আছে। এখান থেকে কিন্তু 2020 সনের অগাস্টে কিন্তু সে আপ ট্রেন্ড নিয়েছিল, আর পাশাপাশি আরেকটা সাপোর্ট 10 টাকা, অর্থাৎ 10 টাকা 10 টাকা 50 এই লেভেলে কিন্তু তার ভালো দুইটা সাপোর্ট রয়েছে। আর এমনিতে তার আছে, তার নিচে আরো আছে, এই লেভেলও যেতে পারবে। 9 টাকা 20 পয়সা থেকেও তার একটা সাপোর্ট রয়েছে, এই জায়গায় 9 টা 20 বা 30 লেভেলে যেতে পারে। তো এটা হচ্ছে যে সর্বশেষ লেভেলে তার একটা সাপোর্ট আছে, অর্থাৎ সে কিন্তু একেবারে যে নতুন সাপোর্টে তা নয়, ইতিপূর্বে কিন্তু এই ধরনের লেভেল থেকে কিন্তু সে এই স্টকটি কিন্তু সাপোর্ট নিয়েছিল। তো 9 টাকা 20 পয়সা, সরি এটা চলে গেছে 9 টাকা 20। তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে কিন্তু তার সাপোর্ট রয়েছে 9 টাকা 20, 10, 10, 50 এই লেভেল থেকে কিন্তু সে আপ ট্রেন্ড নেওয়ার একটা প্ল্যান করতে পারে। বর্তমানে যদি সে 12 পয়েন্টে সে মুভ করতেছে, তো আমরা ক্লোজ করে দিই এটা। তো আমরা সাপোর্টটা পেয়ে গেলাম তার এখানে কোন কোন লেভেলের সাপোর্ট। বর্তমানে তার সাপোর্টটা তার ভ্যালু হচ্ছে 12, অর্থাৎ 12 সর্বনিম্ন সে 9 টাকা 20 পয়সা থেকে কিন্তু সাপোর্ট নিয়ে, এবং হচ্ছে 10 এবং 10.50 10 টাকা 50 এই লেভেলে কিন্তু সে সাপোর্ট নিতে হয়। যেহেতু সে অলরেডি মাত্র ডাউন ট্রেন্ড সে যাচ্ছে, তার মানে সে কিন্তু আরো বেশ কিছুদিন কিন্তু ডাউন ট্রেন্ড অব্যাহত থাকবে। সেক্ষেত্রে 9 টাকা 20 9 টাকা 20 বা 10 টাকা এই লেভেল থেকে সে আমার মনে হয় একটা সে সাপোর্ট নেওয়ার একটা প্ল্যান করতে পারে। তো এই ছিল হচ্ছে বিডি থাই নিয়ে। নেক্সট স্টকটি হচ্ছে সেন্ট্রাল ফার্মার ক্ষেত্রে যদি আমরা একটু আরএসএটা দেখি, তো আরএসএটা যদি আমরা দেখি এটা কিন্তু অলরেডি ডাউন ট্রেন্ড। তো রিসেন্টলি সে যে সাপোর্ট নিয়েছিল হচ্ছে 25.35 লেভেলে, আর একটা ছিল হচ্ছে আপনার 22.37, অর্থাৎ 22 আর 25 এই লেভেলে কিন্তু তার 2 টাকা সাপোর্ট রয়েছে। এখন আমরা দেখবো এমএসসিডি হিস্টোগ্রাম বার কি বলতেছে। সে কিন্তু বলতেছে জাস্ট সেকেন্ডে কিন্তু অতিক্রম করছে, তার মানে সে আরো কয়েকদিন কিন্তু এখানে মুভ করে তারপর কিন্তু আপ ট্রেন্ড নিবে। তো সেই জন্য আমরা যদি ক্যান্ডেল প্যাটার্নটা একটু শো করি তাহলে দেখবো যে তার সাপোর্ট পয়েন্টটা যদি আমরা একটু খোঁজার চেষ্টা করি, এই তো হচ্ছে সাপোর্ট পয়েন্ট। আমরা দেখবো যে একটা সাপোর্ট সেই লেভেলে পাবে, সেটা হচ্ছে 11 টাকা 70 পয়সাতে সাপোর্ট আছে। বর্তমানে সে রান করেছে 12 টাকা 20 পয়সা, 11 টাকা 70 এসে একটা সাপোর্ট পাবে। আর একটা সাপোর্ট এই লেভেলে আছে তার 11 টাকা 20 পয়সা, আর একটা সাপোর্ট রয়েছে তার এখানে 10 টাকা 50 পয়সা। তো যেহেতু সে বেশ কয়েকদিন এখানে মুভ করবে আর কারেকশন ফেজে থাকবে, আমার মনে হচ্ছে 10 টাকা 50 পর্যন্ত সে একটা যাওয়ার পরে এখান থেকে আপ ট্রেন্ড নিয়ে নতুন করে একটা বাউন্স ব্যাক দিয়ে আপ ট্রেন্ড ক্রিয়েট করতে পারে। তো সেন্ট্রাল ফার্মার এই হচ্ছে সাপোর্ট পয়েন্ট। আর আমি বারবারই বলি যে একটা কথাই, যে আপনি যখন এই লেভেলে সাপোজ স্টকটি দেখা যাচ্ছে আপনার আসলো হচ্ছে 10 টাকা 50 লেভেলে আসলো, 10 টাকা 50 লেভেলে আসলে কিন্তু আপনি সেল করে দিবেন না, আপনাকে ওয়েট করতে হবে এই স্টকটি তার রেজিস্ট্যান্স পয়েন্ট, যখন 10 টাকা 50 থেকে সে মুভ করে যদি তার রেজিস্ট্যান্স পয়েন্ট সাপোজ 12 টাকা 30 পয়সা আসলো, তা আপনি 12 টাকা 30 পয়সা 12 টাকা যদি সেল করে দেন, সেল করার পর যা টোটাল যে অ্যামাউন্টটা থাকবে এই অ্যামাউন্টটা কিন্তু আপনি অন্য কোনো স্টক ইউজ করবেন না। আপনি কি করবেন, একটু ওয়েট করার পর যখন সে কারেকশন ফেজে আসার পর যখন এই সাপোর্ট জোন থেকে সে যখন আবার আপ ট্রেন্ড নেওয়ার প্ল্যান করবে, ঠিক আপনি এই লেভেলটা বা এই লেভেলের যদি একটা অংশটা বাই করার পর আপনি এই লেভেলে সেল করবেন। এই যে সাপোজ আপনি 15 টাকা 60 পয়সা লেভেলে সেল করলেন, তাহলে হচ্ছে কি আপনার যে অ্যামাউন্টটা কিন্তু বেড়ে গেল, এবং এই অ্যামাউন্টটা দিয়ে আবার নতুন করে আপনি আবার ওয়েট করবেন যতক্ষণ পর্যন্ত স্টকটি তার কারেকশন ফেজে শেষ হওয়ার পর যখন সে আপ ট্রেন্ড নেওয়ার প্ল্যান করবে এই লেভেল বা এই লেভেলটা, অর্থাৎ সে 11 টাকা 20 পয়সা বা দেখা যাচ্ছে 11 টাকা এই লেভেলে আসার পরে যখন আপনি এখানে তার টোটাল অ্যামাউন্টটা দিয়ে বাই করবেন, আপনার কিন্তু এর হবেটা কি যে আপনার টোটাল কিন্তু শেয়ার সংখ্যাটা বেড়ে যাবে। আর টোটাল শেয়ার সংখ্যাটা বেড়ে যাওয়ার ফলে যখন আপনি এই লেভেল এই রেজিস্ট্যান্স লেভেলটাতে যখন আপনি সেলটা করবেন, এতে করে কিন্তু আপনার এই তিনটা ফেজ যখন আপনি সেম ভাবে আপনি যদি ম্যানেজমেন্ট করতে পারেন, তো আপনার পোর্টফোলিওটা যদি খুব সিনক্রোনাইজড ওয়েতে যদি আপনি হ্যান্ডেল করতে পারেন, আমার মনে হয় আপনার যে লসটা যেটা থাকবে লসটা কিন্তু রিকভারি করে আপনি হয়ে বেরিয়ে আসতে পারবেন। তো
ক্যাটাগরি স্টকটা যাওয়ার পর আপনার আমার মনে হয় যে আপনি ওভাবে হাই হুতাশ না করে একটু ক্যালকুলেটিভ ওয়েতে যদি আপনি আগান, তাহলে আমার মনে হয় আপনি এখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। আর যদি কারোর ক্যাশ ফ্রি থাকে তাহলে আপনি সেগুলো অ্যাভারেজও করতে পারেন। অ্যাভারেজ করলে কিন্তু আপনার আরও বেশি লাভ পাওয়ার সম্ভাবনা থাকবে এখানে। ঠিক সেম এই যে সাপোর্ট লেভেলে আপনি কি করবেন, সাপোর্ট লেভেলে আপনি ওয়েট করার পর দেখবেন সাপোর্ট লেভেল থেকে যখন স্টকটি যখন আপ ট্রেন্ড হওয়া শুরু করবে, সে যখন আবারও বলছে যে রেজিস্ট্যান্স লেভেলে যাওয়ার পর আপনি সেল করে দেবেন। এই সেল করার পর টোটাল অ্যামাউন্টটা দিয়ে আবার আপনি ওয়েট করবেন যখন সে আবার সাপোর্ট জোন থেকে যখন সে আপ ট্রেন্ড নিতে এই লেভেলে আপনি বাই নেবেন। নেয়ার পরে আপনি কিন্তু আবার রেজিস্ট্যান্স লেভেলে সেল করে দেবেন। এইভাবে যদি আপনি 2-3টা ধাপ অতিক্রম করেন, সাপোর্ট লেভেল থেকে যখন আপনি নেবে তখন আপনি কি করবেন, বাই করবেন, আর রেজিস্ট্যান্স লেভেলে কি করবেন, সেল করবেন। এই কয়েকটা ফেস করার পর কিন্তু আপনি সবগুলো স্টকের ক্ষেত্রে একই জিনিস বলতেছি আমি, যে এই সবগুলো স্টকের ক্ষেত্রে আপনি একই সিস্টেম যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার পোর্টফোলিওটা থেকে আপনি প্রফিট নিয়ে বেরিয়ে আসতে পারবেন। কারণ আমি এভাবেই লসটা রিকভারি করে বেরিয়ে আসতেছি। নেক্সট স্টকটি হচ্ছে যে অ্যাডভেন্ট ফার্মা নিয়ে কথা বলবো। অ্যাডভেন্ট ফার্মার ক্ষেত্রে আরএসএটা যদি আমি খেয়াল করি, আরএসএটা কিন্তু এখানে তার সবচেয়ে রিসেন্ট যে সাপোর্টটা নিয়েছিল আরএসএ, এখানে কিন্তু সে সাপোর্ট পাবে হচ্ছে আপনার 19 পয়েন্ট লেভেলে। 19 পয়েন্ট লেভেলে কিন্তু সাপোর্ট তার আছে, যদি সে 23 লেভেলে, তার মানে কাছাকাছি সাপোর্টে চলে আসছে। আমরা যদি এখানে অ্যাডভেন্টের এমএসির হিস্টোগ্রামবারটা দেখি কিন্তু সিগনিফিকেন্টলি কিন্তু ডাউনফল, তার মানে কিন্তু যেখানে 3 দিন বা প্রায় 2 দিন বা 3 দিন বা 4 দিনের যে হওয়ার কথা ফল, এটা একদিনে হয়ে গেছে এখানে সিগনিফিকেন্টলি ফল। তার মানে হচ্ছে সে, আমার মনে হয় যেহেতু সে কাছাকাছি আরএসএটার কাছাকাছি চলে আসছে, তার মনে হচ্ছে সে হয়তো আগামী 3-4 দিনের মধ্যে হয়তো সে একটা বাউন্স ব্যাক করে আপট্রেন্ডে যেতে পারে। এবার আমরা দেখব ক্যান্ডেল প্যাটার্ন থেকে আমরা দেখবো যে কোথায় তার সাপোর্ট লেভেলটা ভালো পাওয়া যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে তার ক্লোজিং ভ্যালু হচ্ছে 19 টাকা 90 পয়সা। তো সেখানে তার সাপোর্টটা কিন্তু পাওয়া যাচ্ছে এই লেভেল থেকে। যেহেতু সে কিছুই 19 টাকা 10 পয়সা একটা তো ভালো সাপোর্ট আছে, অত 19 টাকা 10 পয়সার পরে আবার এই লেভেলও সে পেতে পারে, সেটা হচ্ছে 19 টাকাও পেতে পারে, 19 টাকা পেতে পারে একটা সাপোর্ট। আর হচ্ছে তার হচ্ছে 18 টাকা, অর্থাৎ 18 এবং 19 এটা একটা সাপোর্ট জোন। এই জোন থেকে কিন্তু একটা ভালো সাপোর্ট সে পেতে পারে। এক্সাম্পল যে আপনি মনে করেন যে স্টকটা 19 টাকা আসার পর সে আপ ট্রেন্ড নিয়ে শুরু করলো, তাহলে আপনি এই লেভেলে একটা বাই নেবেন। সরি, যদি অ্যাভারেজ করতে অ্যাভারেজ করুন, অথবা আপনি একটু অবজার্ভ করে, আপনি কিন্তু সেল দিবেন না, আপনি সেলটা দিবেন হচ্ছে এই লেভেলটা, এই লেভেল অথবা এই লেভেলে। আপনি সবসময় অবজার্ভ করবেন ক্যালকুলেশন করে, যদি আপনি রেজিস্ট্যান্স জোনটাতে যদি আপনি সেল দিতে পারেন, তাহলে এই টোটাল অ্যামাউন্টটা নিয়ে আপনি কি করবেন, একটু ওয়েট করবেন। ওই সেম স্টকে, কিন্তু অন্য কোনো স্টকে যাবেন না আপনি, যেহেতু ডাউন ট্রেন্ড মার্কেটে আপনি আবার ধরা খেতে পারেন। সেই জন্য আপনি এখানে টোটাল অ্যামাউন্ট নিয়ে বসে থাকবেন, যখনই দেখবেন যে এই লেভেলটাতে আসছে বা এই লেভেলটাতে আসছে, অর্থাৎ 21 টাকা লেভেলে আসছে সাপোজ, তো 21 টাকা লেভেলে আসার পর আপনি এখানে একটা কি করতে পারেন, এখানে আপনি আবার ওই যে অ্যামাউন্টটা দিয়ে, এখানে যে সেল করা অ্যামাউন্টটা দিয়ে কিন্তু এই লেভেলে আপনি বাই নিতে পারেন। বাই করলে কি আপনার টোটাল শেয়ারের সংখ্যাটা বেড়ে যাবে। শেয়ার সংখ্যাটা বেড়ে যাওয়ার পর আপনি যখন এই লেভেলটা, অর্থাৎ সাপোজ কত 26, 27, 28, এই যখন এই ভ্যালুতে আপনি সেলটা করবেন, তাহলে কিন্তু আপনার যে লস যেটা হয়েছিল আপনি কিন্তু ক্যালকুলেশন করে দেখতে পাবেন যে আপনার কিন্তু রিকভারি না হলে কাছাকাছি চলে আসবে। ঠিক সেমনি থেরাপিতে আপনি সেম সিস্টেম, আপনি এই জায়গায় আবার টোটাল স্টকটি সেল করে দিলেন, টোটাল স্টক সাপোজ আপনি 3,000 যা থাকলে সেল করলেন, ওই অ্যামাউন্ট আপনি জমা রাখলেন। ঠিক আপনি ওয়েট করবেন কখন সে আবার আপ ট্রেন্ডের প্ল্যান করবে। আপনি এই লেভেলও তো দেখা যাচ্ছে এখানে কত 27 টাকা বা সামথিং একটা ভ্যালু বললাম এক্সাম্পলে, বা এই এখানে হচ্ছে আপনার 24 টাকার উপরে এই লেভেলে আপনি হয়তো বাই করলেন। বাই করার পরে যদি আপনি এই রেজিস্ট্যান্স লেভেলে সেল দেন, তাহলে আপনার যে লসটা ছিল, লসটা কিন্তু রিকভারি করে ফেলতে পারে। এটা কিন্তু সবগুলো স্টকের ক্ষেত্রেই একই জিনিস কাজ করবে। তো অ্যাডভেন্টার আমি এখানে আপনার কি লস রিকভারিটা কীভাবে সেটাও বললাম, পাশাপাশি আপনাকে আমি বললাম যে তার সাপোর্ট লেভেলটা কোথাও হতে পারে সেটা আমি দেখিয়ে দিলাম। নেক্সট স্টকটি হচ্ছে খুলনা পাওয়ার। খুলনা পাওয়ার ক্ষেত্রে তেমন কিছু বলার নেই, তো অলরেডি কিন্তু এটা কিন্তু ডাউন ট্রেন্ড, সবগুলো কিন্তু কারেকশন ফেজে কিন্তু চলতেছে, এখানে অলরেডি ডাউন ট্রেন্ডে চলতেছে। অর্থাৎ হয়তো আগামী কিছুদিনের মাঝে সে হয়তো একটা আপ ট্রেন্ড নেবে। আর এটা তো আসলে নতুন করে একটা মার্কেট ঠিক করবে যে কোথা থেকে সে সাপোর্ট নিয়ে আপ ট্রেন্ডে যাবে। তো খুলনা পাওয়ারে কিন্তু নতুন করে কোনো সাপোর্টের জায়গা এখানে, অর্থাৎ মার্কেট ডিসিশন নেবে সে কোথা থেকে সাপোর্ট নিয়ে আপ ট্রেন্ড হবে। তো যারা খুলনা পাওয়ার আছেন, আমার মনে হয় যদি ক্যাশ ফ্রি থাকে নতুন করে বিনিয়োগ করে অ্যাডজাস্ট হয়ে আপনার এখান থেকে হয়তো একটা প্রফিট নিয়ে বেরিয়ে যেতে পারেন। আর নেক্সট স্টকটি হচ্ছে আনলিমা ইয়ার্ন। আনলিমা ইয়ার্ন নিয়ে আমি যদি প্রথমে দেখি যে আরএসআইটা যদি দেখি, আরএসআই কিন্তু তার সাপোর্ট লেভেলটা কোথায় আছে আমরা একটু দেখবো। তো রিসেন্টলি যে সাপোর্ট নিয়েছিল অলরেডি টাচ করে ফেলছে 25-26 আশপাশে। এখান থেকে কিন্তু এর আগে একটা সাপোর্ট নিয়েছিল মে মাসে, এখান থেকে উঠে যাচ্ছে।
আর পাশাপাশি তার কাছাকাছি আরেক কয়েকটা হচ্ছে এই লেভেলে 24 এ আছে, আরেকটা হচ্ছে আপনার 21 আর 24 এই লেভেলে কিন্তু তার একটা সাপোর্ট রয়েছে। বর্তমানে সে মুভ করতে 26, কাছাকাছি চলে আসছে। অর্থাৎ স্টকটি কিন্তু আমার মনে হচ্ছে খুব শীঘ্রই এটা আপ ট্রেন্ডের একটা প্ল্যান করবে। আমরা এখন হিস্টোগ্রামের বারটা যদি দেখি, হিস্টোগ্রাম বারও কিন্তু বলতেছে যে সে কিন্তু অনেক বড় ধরনের কিন্তু একটা কারেকশন আসছে। তো আরেকজন বড় ধরনের কারেকশন চলে আসলে তার মানে হচ্ছে, আমার মনে হচ্ছে যে হয়তো আর কিছুদিন মুভ করতে পারে, হয়তো 3-4 দিন মুভ করে আমার মনে হয় সেটা আপ ট্রেন্ডের একটা প্ল্যান করবে। তো এই ক্ষেত্রে আমরা দেখবো যে আসলে তার পরবর্তীতে এখানে সাপোর্টটা কোথায় আমরা পাচ্ছি। ক্যান্ডেল প্যাটার্নে যদি আমরা খেয়াল করি তাহলে তার সাপোর্টটা আমরা দেখব কোথায় কোথায় তার সাপোর্ট লেভেলটা পাওয়া যাবে। তো এক্ষেত্রে আমরা একটু এখানে ফোকাস যদি করি, এই লেভেলে কিন্তু তার একটা সাপোর্ট, একটা ভালো একটা সাপোর্ট আছে। আপনার এটা হচ্ছে কত, 25 টাকা 60 পয়সা। এই লেভেল থেকে কিন্তু সে একটা আপট্রেন্ড নিয়েছিল, বা 25 টাকা 60 বা আশপাশও থাকতে পারে। এখানে 25 টাকা 60 লেভেল থাকতে পারে। আর পাশাপাশি 23 টাকা 80 পয়সা, 23 থেকে মানে 24 ধরি, 24-25 এই লেভেলে কিন্তু ভালো একটা তার সাপোর্ট রয়েছে। পাশাপাশি আমরা এখানে একটা সাপোর্ট দেখতে পাচ্ছি, এই যে এই জায়গাটাতে, এটা হচ্ছে 22 টাকা। অর্থাৎ 22 থেকে 25 এই লেভেলে তার একটা সাপোর্ট জোন। এটা আমরা যদি এটাকে জোন হিসেবে কল্পনা করি, যে এই জোনটাতে, এই যে এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত কিন্তু তার একটা ভালো একটা জোন হিসেবে কাজ করে, সাপোর্ট জোন কাজ করতেছে। এখান থেকে কিন্তু আমরা যদি দেখি যে এখান থেকে কিন্তু স্টকটি আপনার 19 সালে কিন্তু অক্টোবরে এখান থেকে আপ হয়েছিল, পাশাপাশি এই লেভেল থেকে আসার পরে কিন্তু আপ হয়েছিল, এই যে 2019 সালে। তো সেক্ষেত্রে আমরা এটাকে যদি সাপোর্ট জোন ধরি, তাহলে আমরা ধরে নিতে পারবো যে 22 টাকা থেকে 25 টাকা 60 পয়সা এই লেভেলে কিন্তু তার যথেষ্ট, 25-60 বা 25 এই লেভেলে কিন্তু তার যথেষ্ট একটা স্ট্রং একটা সাপোর্ট আছে। তো যদি ডাউন ট্রেন্ডে চলে আসে, তাহলে আমার মনে হচ্ছে যে এই লেভেল থেকে সে একটা সাপোর্ট নেওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এরপর যদি সাপোর্টটা ভেঙে ফেলে, তাহলে কিন্তু 22 টাকা 10 পয়সা পর্যন্ত কিন্তু তার একটা সাপোর্ট আমরা এই লেভেলে দেখতে পাবো, মানে যেটা আসছিল আপনার হচ্ছে আগে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে এই লেভেলগুলোতে এটা আসছিল কবে, 2015 সালে। এখানেও কিন্তু একটা ভালো সাপোর্ট আছে। তো তো আমাদের ধারণা যে, আমার ধারণা যে সেটা হচ্ছে যে সে সম্ভবত এই লেভেলটা থেকে, এই যে শক্ত একটা জোন আছে, এই জোনটা থেকে সে কিন্তু সাপোর্ট নিয়ে কিন্তু আপ ট্রেন্ডের একটা প্ল্যান করবে আনলিমিটেড। এবং সেম আমি প্রসেসটাই বলবো যে আপনারা এখন সেল না করে আপনি একটু অবজার্ভ করে একটু ধৈর্য ধারণ করতে হবে। যখন এই যে ডাউন ট্রেন্ডটা শেষ হয়ে সাপোজ এখানে আসছে, এই ভ্যালুটা যদি আমি একটু খেয়াল করি, এই ভ্যালুটা হচ্ছে আপনার 21 টাকা 80 পয়সা। তো এখান থেকে যখন এই লেভেলে আসার পর, অর্থাৎ সে যখন এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে যখন আপ ট্রেন্ড নিবে, আপনি যদি এই লেভেলে, অর্থাৎ এটা হচ্ছে আপনার সাপোজ ক্লোজ করছে কত, 22 টাকা 40 পয়সা, 22 টাকা 40 পয়সা আপনি সাপোজ আপনি বাই করলেন, বা আপনি নতুন করে বাই করবেন অথবা বাই করলেন না, আপনি অ্যাডজাস্ট করলেন না, ওকে। তাহলে আপনি কি করবেন, আপনি ওয়েট করবেন যে তার রেজিস্ট্যান্স লেভেলটা কত। সাপোজ আপনি তো একটু ভয়ে পেয়ে এই জায়গায় সেলটা করে দিলেন। সাপোজ এটা হচ্ছে কত ভ্যালু, 25 টাকা 90 পয়সা, অর্থাৎ আপনি 25 টাকা 90 পয়সা আপনি সেলটা করে দিলেন। করে দেওয়ার পর যে টোটাল অ্যামাউন্টটা থাকলো, এই অ্যামাউন্টটা দিয়ে আপনি কি করবেন, যখন আবার সে আপ ট্রেন্ড নিয়ে, যেমন এই লেভেল থেকে সে আপ ট্রেন্ড নিচ্ছে আবার, তখন আপনি এই লেভেল বা এই লেভেলটা বাই করবেন ওই অ্যামাউন্টটা দিয়ে। তখন এই লেভেলটা হচ্ছে কত, সাপোজ হচ্ছে 26 টাকাতে, আপনি 26 টাকা ক্লোজ করছে, তো 26 টাকা 25-20 তার লস। সাপোজ আমি ধরলাম 25 টাকা 30 পয়সা আপনি, এটা হচ্ছে আপনি বাই করলেন। তো করার পরে যখন অর্থাৎ আপনি যদি এখানে বা দেখাচ্ছে এইখানে যদি সেলটা করতে পারেন, এক্সাম্পল অর্থাৎ এটার ভ্যালুটা কত, 32 টাকা 30 পয়সা, তাহলে কিন্তু এখানে একটা প্রাইস, ভালো একটা প্রাইস গেপ, কিন্তু ভালো একটা অ্যামাউন্ট পাবেন। এই টোটাল অ্যামাউন্টটা দিয়ে আপনি সেল করে দিলেন, সেল করার পর আপনি আবার নতুন করে আবার এই লেভেল থেকে, অর্থাৎ যখন এটা আসছে গ্রিন ক্যান্ডেল দিয়েছে, তার মানে একটা সিগন্যাল দিয়েছে আপনার মার্কেট আপ ট্রেন্ডে যাবে। তো 30 টাকা 20 পয়সা এই ক্ষেত্রে হয়তো আপনি, বা 30 টাকা 30-40 আপনি এটা বাই করলেন। বাই করার পরে কিন্তু আপনি যদি এই লেভেল বা এই লেভেলে যদি, অর্থাৎ 43 টাকা আছে এখানে, 38 টাকা 90 পয়সা, বা আপনি সিগন্যাল মনে হচ্ছে যে মার্কেট ফল করতে পারে, আপনি এই লেভেলে সেল করে 37.8 37 সেল করে দিলেন। তাতে করে আপনি দেখবেন এই তিনটা ফিজ যখন আপনি একটু অপারেট পোর্টফোলিওটাকে যখন আপনি রেগুলেট করবেন, অপারেট করেন বা রেগুলেট করেন, যদি আপনি ক্যালকুলেশনটা ভালো বুঝেন, তাহলে কিন্তু দেখবেন যে আপনার এই স্টকটিতে আপনার যে লস হয়েছিল, আপনি কিন্তু সুন্দরভাবে লসটা রিকভারি করে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। তো প্রাইস যখন রিডাকশন হয়, তখন কিন্তু একটা অপরচুনিটি হয়, বিশেষ করে যারা একটু টেকফুলি, কিছু কখনোই যদি আপনার ফান্ড যদি একবারে জিরো না হয়, আপনার কিছু ফান্ড থাকে, তাহলে কিন্তু আপনি যদি পার্টিকুলার স্টকগুলোতে যদি আপনি বিনিয়োগ করেন এই লেভেলে সাপোর্ট জোনে বিনিয়োগ করলে কিন্তু আপনার প্রফিটটা ভালো পাওয়ার সম্ভাবনা থাকে। তো এই ক্ষেত্রে আপনি অ্যাভারেজ করতে পারেন, অ্যাভারেজ না করলে আপনাকে হয়তো 3-4টা ফেজে, যদি আমি যেটা বললাম
যে আপনি রেজিস্ট্যান্স লেভেলে সেল করবেন আর হচ্ছে সাপোর্ট জোনে বাই করবেন, ওই সেম অ্যামাউন্টটা দিয়ে তিনটা ফেস করলে কিন্তু আপনি আপনার যে লস যেটা আছে লসটা রিকভারি করে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। তো এবারের জেড ক্যাটাগরির ক্ষেত্রে আমি একটাই আমি বলতে পারবো যে এবারের কি জেড ক্যাটাগরির যে স্টকগুলো সবগুলো কিন্তু আপনি দেখছেন যে কারেকশন ফেজে কিন্তু রয়ে গেছে এরা, অর্থাৎ খুব বেশি কিন্তু একটা এখানে মানে ভ্যালু আছে, লসের ব্যাপার তো থাকবে, কিন্তু কারেকশন ফেজে থাকার সুবিধাটা কি যে আপনি কিন্তু এখানে বড় ধরনের যেমন মার্চ মাসে যেটা হয়েছিল যে একদম টপ লেভেল থেকে কিন্তু কমতে কমতে এখন কিন্তু স্টকগুলোর অবস্থা কিন্তু ম্যাক্সিমামগুলোরই খারাপ অবস্থা আছে। আর তো সেক্ষেত্রে একটা বের হওয়ার একটা সুযোগ হচ্ছে এইভাবে। আর আবারও আমি বলবো যে আপনারা অবশ্যই বিনিয়োগ করার পূর্বে অবশ্যই আপনার ভালোভাবে স্টাডি করবেন, ফান্ডামেন্টাল স্টকে থাকবেন। ফান্ডামেন্টাল স্টকে থাকার সুবিধাটা কি, এই ফান্ডামেন্টাল স্টকগুলো কিন্তু আপনি ডিভিডেন্ড ইল্ড হিসাবে যদি আপনি কল্পনা করেন, ক্যাশ ডিভিডেন্ড বা স্টক ডিভিডেন্ড যাই পান, তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা কিন্তু প্রফিট নিয়ে কিন্তু যেতে পারেন, এবং কিন্তু আপনার এন্ড অফ দ্য লং টার্মের ক্ষেত্রে কিন্তু আপনি একটা ভালো একটা বিনিয়োগ পাবেন। এক হচ্ছে আপনি যদি স্টকটার প্রাইসও কমে যাবে আপনার এই ডিভিডেন্ডের মাধ্যমে, আর হচ্ছে ইল্ডের মাধ্যমে স্টক বা ক্যাশ ডিভিডেন্ডের ক্ষেত্রে। আর পাশাপাশি আপনি কিন্তু দীর্ঘদিন যদি আপনি একটা স্টকে বিশেষ করে ভালো স্টকে যে বিনিয়োগ করেন ব্লু চিপ শেয়ারগুলোতে, তাহলে কিন্তু আপনার সেফ থাকতে পারবে, আপনার কিন্তু এতটা প্রবলেম ফেস করতে হবে না। তো জাঙ্ক শেয়ারগুলো থেকে আমরা চেষ্টা করব যতটা সম্ভব, হ্যাঁ ট্রেড আমি অবশ্যই করব, এবং স্টপ লস মাথায় নিয়ে কাজ করতে হবে। তো স্টপ লসটাও থাকতে হবে, আমি যখন বাই করবো তখন কিন্তু আমি স্টপ লসের একটা প্ল্যান করব, এবং যখন আমি বাই করবো তখন কিন্তু আমার একটা সেল ভ্যালু কিন্তু আমার টার্গেটে থাকবে। তো এই প্ল্যানগুলো থাকলে আপনি দেখবেন যে অনেক স্টকই, কোনো স্টকে আপনি খুবই আটকাবেন না, আপনি প্রফিট করতে পারবেন। তো বিনিয়োগকারী বন্ধুগণ ধন্যবাদ, এই ছিল আপনাদের সঙ্গে ডিসকাশন। আসলে অনেক কিছুই বলার থাকে কিন্তু সময় স্বল্পতার কারণে বা অনেক কিছু বলা যায় না, ভিডিও অনেক লম্বা হয়ে যায়। তো পরবর্তীতে নতুন কোনো স্টক নিয়ে আবার আপনাদের সঙ্গে ডিসকাশন হাজির হবো, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।